হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। সারা পৃথিবীতে এখন যেই সমস্ত জিনিস নিয়ে চর্চা হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও আপনাকে বলেছি, যেটা মেন চর্চা সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আপনার হলো হচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য। কী কী বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের, সেই জিনিসটা নিয়েই এখন সারা পৃথিবীতে চর্চা হয়। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট চর্চা হচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি গ্রিনল্যান্ডকে কবজা করে নেবে। সেটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট এখন হট টপিক। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে গ্রিনল্যান্ডের একটা ছোট্ট একটা আপনার ইনফোগ্রাফিক বলতে পারেন। তো ডোনাল্ড ট্রাম্প কি সত্যি আপনার আর্মি পাঠিয়ে দিতে পারে গ্রিনল্যান্ডে আমেরিকার থেকে? তো সেইটা নিয়ে চর্চা হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন দ্যাট আই এম নট রুলিং আউট দ্য অপশন অফ ইউজিং আর্মি ফর ক্যাপচার দি গ্রিনল্যান্ড অর ফর অকুপাইড দি গ্রিনল্যান্ড। এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছে। এবার বিষয়টা হলো হচ্ছে যে এইটা কেন বলছে ডোনাল্ড ট্রাম্প, যেটা আমি আগেও বলেছি। কিন্তু এবার দেখুন, বিষয়টা হলো হচ্ছে এই পৃথিবীতে কি আদৌ কি কোনো দেশের ওপর বর্তমান যে টাইমটা আছে, সেই সময়ে কি কোনো দেশের ওপরে কোনো দেশ সেরকম করে কবজা করতে পারে, যেটা হয়তো আপনার 18th সেঞ্চুরিতে হতো, বা আপনার হলো হচ্ছে 17th সেঞ্চুরিতে হতো। সেই সময় কি ছিল? সেই সময় এত রুলস রেগুলেশনস ছিল না, ওয়ার্ল্ড এত ইন্টারকানেক্টেড ছিল না। চলো রুল রেগুলেশন তো ছাড়ুন, রুলস রেগুলেশন কে মানে? ইউএনের কথা কেই বা মানে? আপনার কোন দেশ মানছে ইউএনের কথা? তো ওইটা বাদ দিন। কিন্তু আপনার সারা পৃথিবীতে এখন যখন একটা ইন্টারকানেক্টেডনেস চলছে ওয়ার্ল্ডে, আপনার হলো হচ্ছে একটা যে ইন্টারকানেক্টেডনেস চলছে, মানে হলো হচ্ছে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক, আপনার ইন্টারকানেক্টেডনেস মানে একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক। আমেরিকার সাথে আপনার যতই আপনার সম্পর্ক বাজে হোক চায়নার, কিন্তু চায়নার কিন্তু সম্পর্ক আছে। আবার চায়নার সাথে যতই আপনার সম্পর্ক ওভারঅল দেখতে বাজে লাগুক ইন্ডিয়ার, কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনার ইম্পোর্ট চায়না থেকেই বেশি করে, এক্সপোর্ট কম করে। তো এই ধরনের জিনিসপত্র কথা যাই হোক, আপনি কি এটাও জানেন তাইওয়ানের সঙ্গে আপনার সম্পর্ক চায়নার খুব একটা ভালো না, কিন্তু তাইওয়ানের ওপরে আপনার চায়না অনেক ইনভেস্টমেন্ট করে রেখেছে, তাইওয়ানের ওপরে ইনভেস্টমেন্ট করে রেখেছে। তো একটা ইন্টারকানেক্টেডনেস যেখানে কাজ করে পুরো পৃথিবীতে, সেরকম পৃথিবীর মধ্যে কি আদৌ সম্ভব একটা দেশের অন্য দেশের ওপরে আক্রমণ করা? আমেরিকার কি সম্ভব গ্রিনল্যান্ডের ওপরে আক্রমণ করা এবং গ্রিনল্যান্ডকে নিজের মধ্যে কবজা করে নেওয়া? এমনি গ্রিনল্যান্ড অফিসিয়ালি হলো হচ্ছে ডেনমার্কের পার্ট। তো এবার বিষয়টা হলো হচ্ছে কেন করছে ডোনাল্ড ট্রাম্প। আপনি যদি টপ খবরগুলো দেখেন, যে এনডিটিভির এই আর্টিকেলটা দেখেন, এই আর্টিকেলের মধ্যে বিভিন্ন রকম কারণ লেখা হয়েছে, এটার পেছনে কারণটা কি হতে পারে। তো আমি ওইটার মধ্যে থেকে আমি 12খানা পয়েন্ট আজকে এনেছি, ঠিক আছে? এই আর্টিকেলটার লিঙ্ক আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে পড়ে নিতে পারেন। তো আমি কিছুটা আর্টিকেল পড়ে নিচ্ছি এবং তারপরে পয়েন্টগুলো যেগুলো আমি বার করেছি সেগুলো আপনাকে দেখাবো। সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ওয়ান্টস টু বাই গ্রিনল্যান্ড। এখানে কিন্তু বলেনি ক্যাপচার গ্রিনল্যান্ড, ওয়ান্টস টু বাই গ্রিনল্যান্ড। এই কেন এই বাই শব্দটা ব্যবহার করছে আমি প্রতিবেদনে আগে বলছি আপনাদের। হাউ মাচ ওয়ার্ল্ড ইট অ্যাকচুয়ালি হাউ মাচ উড ইট অ্যাকচুয়ালি কস্ট, কতটা এটা অ্যাকচুয়ালি কস্ট হবে, এটাই বলছে। আচ্ছা, আর্টিকেলে আগে বলেছে হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ডিজায়ার অ্যান্ড অ্যাকুয়ার গ্রিনল্যান্ড। ইউএস প্রেসিডেন্টের ডিজায়ার, ইলেক্টেড প্রেসিডেন্ট যে আছে ডোনাল্ড ট্রাম্প, তার ডিজায়ার এবং অ্যাকুয়ার কী আছে, গ্রিনল্যান্ড। আচ্ছা, অটোনমাস টেরিটরি অফ ডেনমার্ক, যেটা বললাম একটা অটোনমাস টেরিটরি, অটোনমাস মানে স্বায়ত্তশাসন যেটা হয়, অটোনমাস টেরিটরি অফ ডেনমার্ক অ্যান্ড অটোনমাস টেরিটরি অফ ডেনমার্ক, যেটা ডেনমার্কের অংশ, কামস উইথ আ হেফটি প্রাইস ট্যাগ, একটা খুব বড় প্রাইস ট্যাগের সাথে এসছে। তো এইখানেই মোটামুটি আর্টিকেলসের ব্যাপারে লিখেছে, কী করছে, কেন করছেন। আমি আর্টিকেলটার লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। এটা এনডিটিভির আর্টিকেল, এরকমই সব আর্টিকেলসেই আপনার পাওয়া যাচ্ছে, খুব বড় বড় টাইমস অফ ইন্ডিয়া, আপনার হলো হচ্ছে ইন্ডিয়ান টাইম, ইকোনমিক্স, তারপরে আপনার হলো হচ্ছে গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, সব জায়গাতে আপনার ইম্পর্টেন্ট সব বড় বড় নিউজ পোর্টালগুলোতে আপনার হলো হচ্ছে এই খবরটা আসছে। তো এবার ডোনাল্ড ট্রাম্প কেন করছে আর এই বিষয়ে আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দেবো একটুখানি। দেখুন, আমি যদি আপনাকে ম্যাপে একটু দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প কী চাইছে। দেখুন, এটা হলো হচ্ছে ইউএসএ, আপনি দেখতে পাচ্ছেন। এটা আলাস্কাটা আপনাকে বলে রাখি, এটা একসময় রাশিয়ার পার্ট ছিল, এখন এটা ইউএসএর পার্ট। 1800 শতকে আপনার এটা আলাস্কাটা আপনার ইউএসএ পার্ট হয়ে গেছিলো। এটা কিন্তু কিনে নিয়েছে আপনার আপনাকে কিনে নিয়েছে, এটা হলো হচ্ছে আমেরিকা সেই সময়। এবং এখান থেকে পরে তেলের খনি, অনেক ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে। তো পরে বোধহয় রাশিয়াও ভেবেছে যে কেনই বা আমরা বেচলাম এটাকে। তো
এবার আমি যদি আপনাকে গ্রিনল্যান্ড দেখাই, দেখুন এইটা হলো গ্রিনল্যান্ড। তো আমেরিকা বলছে গ্রিনল্যান্ডটাকে নেবে, এটা আমেরিকার আপনার হলো হচ্ছে ইচ্ছা। শুধু এটা বলেনি, সঙ্গে এটাও বলেছে আমরা ক্যানাডাকেও নিজের অংশ করে নেবো। মানে একটা গ্রেটার আপনার হলো হচ্ছে ইউএসের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করছে। এবার সেটা কি সত্যি সম্ভব আপনার অ্যাটাক করে এরকম দেশগুলোকে নিয়ে নেওয়া? তো চলুন দেখা যাক পয়েন্টগুলো কী কী আছে। তো দেখুন, ফার্স্টে যেটা আছে সেটা হলো যে ট্রাম্প প্রপোজাল টু বাই গ্রিনল্যান্ড। এবার আমি বলেছিলাম না, বাই শব্দটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান যুগে আপনার কোনো দেশের পক্ষেই সম্ভব না কোনো অন্য দেশকে গিয়ে আক্রমণ করে সেটাকে দখল করে। এখানে সবাই কথা বলে অখণ্ড এই দেশ, অখণ্ড ওই দেশ, কিন্তু এটা হবে না। কেন হবে না এর পেছনে আমি কারণ বলে দিচ্ছি। দেখুন, এক্সপেনশনের কোনো নীতি থাকে না। মানে আপনি একটা সাপোজ ধরুন এইটা একটা দেশ, তো এখান থেকে আপনি এক্সপেন্স করা শুরু করলেন, তো এখান থেকে এতটা এক্সপেন্ড করলেন, তারপরে বলবেন আমি এতটা করবো। আর আপনি যে করছেন আপনাকে দেখা দেখি তো অন্য একটা পাওয়ারফুল দেশও আছে, সেও তো করতে পারে, বলে তাহলে ও করছে তো আমি কেন করবো না, আমিও এতটা করবো এতটা করবো এতটা করবো। তারপরে একটা গ্রেটার কনফ্লিক্ট হবে, আর যেইগুলোকে আপনি কবজা করছেন তারাও তো আপনাকে আটকানোর চেষ্টা করবে, এবং তার ফলে যে ক্ষতিটা হয় সেটা আমরা ইউক্রেন রাশিয়া ওয়ারে দেখতেই পাচ্ছি। ইউক্রেন ছোট দেশ, আর ধরা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনকে তো 7 দিনে শেষ করে, আজ পর্যন্ত যুদ্ধ শেষ হলো। সে আমেরিকা হেল্প করুক, নেটো হেল্প করুক, সে আলাদা বিষয়, কিন্তু যুদ্ধ তো চলেছে, ক্ষতি তো রাশিয়ারও হচ্ছে। তো এটা সবাই জানে, ওই কারণে বর্তমান দেশে ওরকম এক্সপেনশন হয়তো সম্ভব না। তাই জন্যই এই বাই জিনিসটাকে বলেছে, যে কি ডোনাল্ড ট্রাম্প এক্সপ্রেসড ইন্টারেস্ট টু পারচেসিং গ্রিনল্যান্ড with an estimated cost of 12.5 billion to 77 billion আপনার অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন, অ্যাডজাস্ট করা যেতে পারে ইনফ্লেশনের উপর ভিত্তি করে। এবার বিষয়টা হলো হচ্ছে এটা কি আদৌ গ্রিনল্যান্ড দেবে? ডেনমার্ক বা গ্রিনল্যান্ড কি নিজেকে বিক্রি করতে চাইবে? এটা হলো একটা প্রশ্ন। আচ্ছা, প্রিভিয়াস ইন্টারেস্ট, কেন ইন্টারেস্ট আছে? ট্রাম্প ইন্টারেস্ট ইন অ্যাকুয়ারিং গ্রিনল্যান্ড আপনার হলো হচ্ছে ডেটস ইন ব্যাক টু 2019 থেকে কিন্তু ট্রাম্প এটাকে কেনার একটা প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল। হোয়েন যখন হি ফার্স্ট প্রপোজ দ্য আইডিয়া, 2019 কিন্তু এই আইডিয়াটা ট্রাম্প প্রপোজ করে দিয়েছিল, এটা বর্তমানের আইডিয়া নয়। আচ্ছা, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কী কী স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে এটা কেনার পেছনে? গ্রিনল্যান্ড হ্যাজ বিন স্ট্র্যাটেজিক্যালি ভ্যালুয়েবল ফর ইউএস সিন্স দি কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারে এরার থেকে এটা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্লেস আপনার হলো হচ্ছে ইউএসের জন্য। উইথ প্রেসিডেন্টস ট্রুম্যান অফারিং 100 মিলিয়ন সেই যুগে অফার করেছিল ইন গোল্ড টু পারচেস ইট ইন 1946 থ্রু ডেনমার্ক রিজেক্টেড দি অফার। ডেনমার্ক এই অফারটাকে 1946-এ আপনার রিজেক্ট করে দিয়েছিল। অফারটা কে করেছিল? ট্রুম্যান। আচ্ছা, হিস্টোরিক্যাল প্রেসিডেন্টস ফর টেরিটোরিয়াল অ্যাকুইজিশন, মানে যে টেরিটোরিকে কিনে নেওয়ার যে হিস্ট্রি, সেটার কিছু প্রেসিডেন্ট উদাহরণ। The US has history of purchasing territories such as আপনার বিভিন্ন রকম পারচেসও করেছে, যেরকম হচ্ছে অ্যালাস্কাও পারচেস করেছে ইউএস একসময় অ্যালাস্কা পারচেস করেছে, যেটা আমি বললাম অ্যালাস্কা আপনার একসময় রাশিয়ার পার্ট ছিল। লুজিয়ানা পারচেস করে নিয়েছে আপনার ইউএস। আপনার তাছাড়া হলো হচ্ছে ইউএস ভার্জিন আইল্যান্ডটাও আপনার পারচেস করেছিল। সেটিং আপ প্রেসিডেন্ট ফর সাচ অ্যাকুইজিশন, ইউএসের এরকম অ্যাকুইজিশনস আছে। আপনার কী অ্যাকুইজিশন আছে বা কী প্রেসিডেন্ট আছে? জায়গা জমি কিনে নেবার। আচ্ছা, তারপর হলো হচ্ছে ইকোনমিক ভ্যালুয়েশন অফ গ্রিনল্যান্ড। ইকোনমিক ভ্যালুয়েশন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, বাই তো করতে চায় আপনার হলো হচ্ছে ট্রাম্প হলো হচ্ছে এটাকে বাই তো করতে চায়, কিন্তু এটার ভ্যালুয়েশনটা কত? গ্রিনল্যান্ডস ভ্যালু ইজ ইনফ্লুয়েন্সড বাই ইটস স্ট্র্যাটেজিক ডিফেন্স রোল। গ্রিনল্যান্ডের ভ্যালু স্ট্র্যাটেজিক ডিফেন্স রোলের ওপর নির্ভর করছে। উইথ ইট প্রাইস লিঙ্কড, এটা প্রাইস কিসের ওপর লিঙ্ক করে আছে? টু দি সাইজ অফ দি ইউএস ইকোনমি। এটা যতটা পারছে, এবার দেখুন ওরা তো বলে যে 77 বিলিয়ন থেকে 120, এর মধ্যে কি মেনে যাবে গ্রিনল্যান্ড? এটা হলো প্রশ্ন। যতটা চাইবে ততটা কি ইউএসের বাজেটের ওপরে কি পোষাবে? এটাই হলো প্রশ্ন। আচ্ছা, রিসোর্স ভ্যালুয়েশন, রিসোর্সের কি ভ্যালুয়েশন আছে? অর ডিসএগ্রিমেন্ট, রিসোর্স ভ্যালুয়েশন আর হলো হচ্ছে ডিসএগ্রিমেন্ট। কি বলেছে বিষয়টা? While early estimate suggested that the Greenland's resource could be 1.1 trillion
গ্রিনল্যান্ডে যে রিসোর্সটা আছে সেটা হলো 1.1 ট্রিলিয়ন। এবার এখানে একটা প্রশ্ন জন্মাচ্ছে, কি সেটা আমি বলছি। রিয়েল এস্টেট ডেভেলপার ডেভিড বেকার ডিসমিস কি করেছে, রিয়েল এস্টেট ডেভেলপার ডেভিড বেকার ডিসমিস দিস অ্যাজ আনরিয়ালিস্টিক ডিউ টু এক্সট্রাকশন কস্ট অ্যান্ড কোম্পানি প্রফিটস। এখানে কি বলছে যে গ্রিনল্যান্ডের মধ্যে সম্ভবত আপনার 1.1 ট্রিলিয়ন ডলারের আপনার রিসোর্সেস আছে। এখানে ডেভিড বেকার যে আপনার হলো হচ্ছে রিয়েল এস্টেট হলো হচ্ছে ডেভেলপার, সেই জিনিসটাকে আনরিয়েলিস্টিক বলেছে, কারণ ওটাকে খনন করতে হয়তো অনেকটা বেশি লেগে যাবে। এবার বিষয়টা হলো যে ওইখানে যদি 1.1 ট্রিলিয়নের জিনিসপত্র বা রিসোর্সেস থাকে, সে খনিজ কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, এই কথাটা যদি ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড জানে, সে কি এত কম দামে এটাকে কি দেবে? এবার এটা আনরিয়েলিস্টিক ডেভিড বেকার বলুক, কিন্তু গ্রিনল্যান্ডের সরকারের কাছে বা আপনার হলো যে ডেনমার্কের সরকারের কাছে হয়তো ইনফরমেশন আছে, সেখানে তো কম টাকায় কি দিয়ে দেবে? এটা হলো প্রশ্ন। আচ্ছা, পরের পয়েন্টটা হলো কমপ্লিকেশন অফ অ্যাকুইজিশন, মানে অ্যাকুইজিশন করতে কী কী কমপ্লিকেশন আসতে পারে। আচ্ছা, অ্যাকুয়ারিং গ্রিনল্যান্ড ইজ কমপ্লিকেটেড বাই দ্য আইল্যান্ডস রেসিডেন্টস, মানে আইল্যান্ডসের যারা রেসিডেন্ট তাদের দ্বারা। কিসের জন্য রেসিডেন্স হতে পারে? সেটা হলো হচ্ছে পোটেনশিয়াল রিলাক্টেন্স টু জয়েন দি ইউএস। পোটেনশিয়াল রিল্যাক্টেন্স টু জয়েন দি ইউএস মানে হলো হচ্ছে ইউএসকে জয়েন করতে অনিচ্ছা। অবভিয়াসলি আপনি একটা জিনিস ধরুন যে আপনি আপনার হলো ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে, এবার ইউক্রেন রাশিয়া ওয়ারের মধ্যে ইউক্রেনের যদি কোনো পার্টটা রাশিয়াতে আপনার জয়েন করতে চায়, তো হতেই পারে সেইখানকার রেসিডেন্টরা বলবে না, আমরা জয়েন করবো না। তো এই জিনিসটাই বলছে এখানে। উইথ গ্রিনল্যান্ডস প্রাইম মিনিস্টার স্টার্টিং দ্যাট দি আইল্যান্ড ইজ নট ফর সেল। গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার এটা বলে দিয়েছে যে আইল্যান্ড ইজ নট ফর সেল। তো এখানে একটা সমস্যা আসতে পারে। আচ্ছা, জিডিপি অ্যান্ড ট্রু ভ্যালু, এটার জিডিপি অ্যান্ড ট্রু ভ্যালু কত? গ্রিনল্যান্ড জিডিপি ইজ 3.236 বিলিয়ন। আচ্ছা, এটা হলো হচ্ছে জিডিপি। তো এই জিডিপি থেকে কিন্তু কমেই কেনার কথা বলছে, বাট ইটস ট্রু ভ্যালু ইনক্লুডস ফিউচার গ্রোথ অ্যান্ড আনট্যাপড রিসোর্সেস, মানে যেই সব রিসোর্সেস খনিজ পদার্থগুলো আছে সেটা হচ্ছে আনট্যাপড আছে, সেইগুলোকে ধরে সাচ অ্যাজ মিনারেলস, অয়েল নট রিফ্লেক্টেড ইন জিডিপি। তো এইটাই বলছে। আচ্ছা, পরের পয়েন্টটা হলো হচ্ছে আনমেজার্ড লং টার্ম পোটেনশিয়াল। যে আনমেজার্ড লং টার্ম পোটেনশিয়ালটা আছে সেইটা। গ্রিনল্যান্ডস লং টার্ম পোটেনশিয়াল ইনক্লুডিং গ্রিনল্যান্ড লং টার্ম পোটেনশিয়াল, গ্রিনল্যান্ড লং টার্ম পোটেনশিয়াল ইনক্লুডিং unexploited resources and its strategic location further contributes to its value। এর স্ট্র্যাটেজিক যে লোকেশনটা আছে, এবং আপনি যদি দেখেন গ্রিনল্যান্ডকে, যদি এখানটা দেখেন এই স্ট্র্যাটেজিক লোকেশনটা আপনি দেখতে পাচ্ছেন সব জায়গাকে কানেক্ট করছে। তো এই যে স্ট্র্যাটেজিক লোকেশনটা আছে এটা ইন ফিউচারে আরও বেড়ে যেতে পারে। আচ্ছা, ইউএস মিলিটারি প্রেজেন্স কি মিলিটারি প্রেজেন্সের ব্যাপারটা, সেটা হলো হচ্ছে দ্য ইউএস হ্যাজ লং স্ট্যান্ডিং মিলিটারি প্রেজেন্স ইন গ্রিনল্যান্ড। ইউএসের মিলিটারি প্রেজেন্স অলরেডি গ্রিনল্যান্ডে আছে, এটাই বলছে। এ ন্যাটো অ্যালাই। আচ্ছা, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যে আপনি যেটা জানেন না আমি জানি না, যে গ্রিনল্যান্ড কিন্তু অলরেডি আপনার হলো হচ্ছে ডেনমার্ক অলরেডি কিন্তু ন্যাটোর অ্যালাই। তো এটা ন্যাটো দেশেরই মধ্যে বলছে আমরা আর্মি পাঠিয়ে দেবো, আর্মি পাঠিয়ে সেই জায়গাটাকে কবজা করে নেবো। সেটা খুবই একটা মানে কী বলবো কন্ট্রাডিক্টরি ব্যাপার। আন্ডারস্ট্যান্ডিং ইটস ডিফারেন্স আপনার সিগনিফিকেন্স, এটা একটা আলাদা রকমের সিগনিফিকেন্সই ধরে দিচ্ছে সারা পৃথিবীর কাছে। আচ্ছা, ক্রিটিক্যাল রিসোর্সেস, অনেক ক্রিটিক্যাল রিসোর্সেস আছে। গ্রিনল্যান্ড হোল্ডস সিগনিফিকেন্ট মিনারেল রিসোর্সেস ইনক্লুডিং কপার, আর তারপরে হলো লিথিয়াম, মানে বুঝতে পারছেন খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র ওখানে আছে। উইথ আর এসেন্সিয়াল ফর টেকনোলজিক্যাল লাইক ইলেকট্রিক ভেহিকল, ব্যাটারিজ ইনক্লুডিং ইটস স্ট্র্যাটেজিক ভ্যালু। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, তো এইটা পাওয়ারই চেষ্টা করছে ট্রাম্প। আচ্ছা, পসিবল নেগোসিয়েশন ট্যাকটিক্স, কি পসিবল নেগোসিয়েশন ট্যাকটিক হতে পারে, সেটা হলো ট্রাম্প হ্যাজ সাজেস্টেড ইউজিং মিলিটারি ফোর্স অর ট্যারিফ অ্যাজ নেগোসিয়েশন আপনার হলো ট্যাকটিক্স। বলছে নয়তো আমরা মিলিটারি ফোর্স ব্যবহার করবো, আর এতটা ট্যারিফ ইম্পোজ করে দেবো যে এটা ওদের পক্ষে প্রবলেম্যাটিক হয়ে যাবে। while Denmark's growing economy especially in আপনার হলো হচ্ছে ফার্মাসিউটিক্যালসের ডেনমার্ক হলো হচ্ছে খুব গ্রোয়িং ইকোনমি, এটাই বলছে এখানে। ফার্মাসিউটিক্যালস গিভ ইট লেভারেজ ইন নেগোসিয়েশনস, আপনার হলো হচ্ছে ট্যারিফ দিয়ে করবে, অথবা আপনার হলো হচ্ছে কিনে নেবে, অথবা মিলিটারির মাধ্যমে এটা নিয়ে নেবে। তো এইটাই
এই ইম্পর্টেন্ট হলো 12টা পয়েন্ট। এবার প্রশ্ন হলো কি এটা কি আদৌ সত্যি হবে? দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এটা হওয়ার সম্ভাবনা 99% হলো হচ্ছে নেই। এর পেছনে কারণ হলো যে অ্যাটলিস্ট মিলিটারি ব্যবহার করে তো নেই, এটুকুনি বলতে পারি। এর কারণ হলো হচ্ছে যদি এরকম করে কোনো দেশ কোনো দেশকে মিলিটারিলি অকুপাইড করে নেয়, তাহলে এটা একটা প্রেসিডেন্ট সেট করে দেবে অন্য দেশে। তারপর চায়না কালকে তাইওয়ানের উপর অ্যাটাক করে দিতে পারে। আপনার রাশিয়া বলবে চলো তাহলে আমিও ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোকে নিজের উপরে মিলিয়ে নিই। চলো রাশিয়ার ইচ্ছা হলো যে আফটার ইউক্রেন রাশিয়া এখন আজারবাইজানকে নিজের মধ্যে মিলিয়ে নেবে, কারণ এটা এক সময় সোভিয়েত ইউনিয়নেরই পার্ট ছিল। তো এটা একটা লং টার্ম কনফ্লিক্টকে সৃষ্টি করে দেবে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এত অলরেডি পৃথিবী আনস্টেবল আছে, আরও আনস্টেবল হয়ে যাবে। তো এই কারণে আমি বলছি 99% চান্সেস অ্যাটলিস্ট মিলিটারি ব্যবহার করতে হবে না। হ্যাঁ, হয়তো আপনার ট্যারিফ ইম্পোজ করে দিতে পারে, অথবা আপনার কিনে নেওয়ার চেষ্টা করে নিতে পারে, বাই করে নেওয়ার চেষ্টা করে নিতে পারে, কিন্তু মিলিটারিলি করবে এটা আমার আপাতত 99% হচ্ছে না। 1% চান্স সব জায়গাতেই থেকে যায়, হয়তো ট্রাম্প কিছু ভেবে নিল, কারণ ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল মানুষ, হয়তো কিছু একটা করে দেবেন, তার ফলে একটা লং টার্ম কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যেতে পারে। আর এক্ষেত্রে আমেরিকা ভার্সেস ন্যাটো হয়ে যাবে, কারণ ন্যাটোর আর্টিকেল 5 কী বলে যে ইফ এনি কান্ট্রি does attack on another NATO country, NATO would consider that attack is happened on the entire NATO federation. তো আমেরিকা ন্যাটোর পার্ট, আমেরিকা একটা অন্য ন্যাটো দেশের উপরে অ্যাটাক করবে, আর তাহলে ন্যাটো কি আমেরিকার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করবে? এটা হলো প্রশ্ন। তো আমার মনে হয় না মিলিটারি অ্যাটাক হবে, যদি হয় তো অবশ্যই এটা একটা বাজে জিনিস হবে। তো দেখা যাক কী হয়, যাই হবে আমি এই বিষয়ে আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো। তো এরকম ধরনের ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।